This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশি সাংসদের কথা অনুযায়ী যে জামাত নেতারা ওই বাংলাদেশের ভাগ্য বিধাতা হয়ে উঠতে চাইছেন, এটা তো খুব পরিষ্কার, এটা বুঝতে কোনো সমস্যা নেই। এবং রাজনীতিকরা তারা কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো ভীষণ ভালো বুঝতে পারেন যে কিভাবে অন্য কেউ আস্তে আস্তে ক্ষমতা হস্তগত করার জন্য কি কি চাল চালছে। এবং যে কোনো জায়গায় যে কোনো দেশে যারা রাজনৈতিক নেতা তারা কিন্তু মৌলবাদীদের প্রবল ভয় পান, কারণ তারা জানেন যখন মৌলবাদটা ডালপালাগুলো মেলে তখন কিন্তু রাজনৈতিক তত্ত্ব বা রাজনীতিকদের ভারী মুশকিল হয়ে যায়। তখন তারা গোটা বিষয়টাকে আর নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেন না। চোখের সামনে দেখেন কিভাবে একটা অদ্ভুত উদগ্র আবেগ এসে সব কিছু ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। এই ভয়টা তো এখন বাংলাদেশও পাচ্ছে, বলা ভালো বিগত বেশ কিছুদিন ধরেই পাচ্ছে। আমরা যখন বাংলাদেশে প্রথম সেই মৌলবাদীদের হাতে মুক্তমনা ব্লগারদের খুন হতে দেখেছিলাম প্রকাশ্য রাস্তায়, তখন থেকেই আমরা বুঝতে শুরু করেছিলাম আস্তে আস্তে ওখানে কিন্তু মৌলবাদ তার শেকড় ব্যাকড় মাটির ভেতর ঢোকানোর চেষ্টা করছে। সেটা আরও বেশি ওই যেই বীজটা তখন থেকে পোতা হয়েছিল কিন্তু হয়তো সেইভাবে উর্বর জমি পাচ্ছিল না, সেটা পেয়ে গেছিল কখন, যখন মোহাম্মদ ইউনূস ক্ষমতায় ছিলেন ওই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে। এবং তার যাবতীয় মদতে ওখানে তো মৌলবাদীরা তারা ক্ষমতা হস্তগত মোটামুটি করে নিয়েছে, এটা ভেবে ফেলেছিল। গোটা ব্যাপারটা একটু ধাক্কা খেয়ে গেছে বাংলাদেশে এই নির্বাচনের পর বিএনপি তারা ক্ষমতায় আসার। কারণ বিএনপি তারা একটা রাজনৈতিক দল, একটা গণতান্ত্রিক পদ্ধতিতে তারা ক্ষমতায় এসছে এবং মানুষজন, আরও নির্দিষ্ট করে বললে দলমত নির্বিশেষে মানুষজন তারা কিন্তু এই প্রক্রিয়াটাকে স্বাগত জানিয়েছেন। কারণ মৌলবাদের হাতে মানুষজন যে নিরাপদে থাকতে পারেন না, এটা তো গোটা বিশ্বে যারা যেখানে মৌলবাদের উত্থান দেখেছেন সেখানকার উদাহরণ থেকেই নিশ্চিতভাবে বুঝে গেছে। আর তার মধ্যে ফজলুর রহমানের মতো যারা রাজনীতিক, এবং শুধু তো তিনি রাজনীতিক না, তার বাইরেও অনেক কিছু। ফজলুর রহমান এখন বিএনপির বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির তিনি হয়তো এই মুহূর্তে সাংসদ। তিনি একটা সময় বেগম খালেদা জিয়ার পরামর্শদাতাও ছিলেন, কিন্তু তার আগে তার আরও দুটো পরিচয় আছে। তিনি একটা সময় মুক্তিযোদ্ধা ছিলেন, বঙ্গবীর ওই বাঘা সিদ্দিকীর মতো বাঘা মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে দেশকে স্বাধীন করেছেন এই ফজলুর রহমান। একটা সময় আওয়ামী লীগ করতেন, এখন বিএনপি করছেন। ফলে সমস্ত দিক থেকে তার এই কথাগুলো বলার অধিকার তো অবশ্যই রয়েছে। মুশকিল হচ্ছে আপনারা বলতেই পারেন যে সব সময় অধিকার থাকলে বা ক্ষমতা থাকলেই সবাই কি ন্যায্য কথাটা ন্যায্যভাবে বলেন নাকি? বিশেষ করে রাজনীতির ক্ষমতা যখন মাথার মধ্যে চেপে বসে তখন ক্ষমতার সঙ্গে থাকা আর একটা অদ্ভুত টান আছে এই রাজনীতিকদের জন্য। আপনারা জানেন সেটা আমাদের দেশে দেখলেও বুঝতে পারবে, আমাদের দেশে যেটা আমাদের রাজ্য দেখলেই বুঝতে পারবে। এরকম লোকের সংখ্যা কি কম পড়িয়াছে যারা শুধু ক্ষমতার গন্ধে ছুক করে, তার জন্য নিজেদের নাম ধাম পরিচয় পার্টি আদর্শ যাদের ধরে তাদের ওঠা সেই সিঁড়ি সব কিছুকে তারা পরিত্যাগ করতে পারে। তো এই ব্যাপারটার মধ্যে যখন এই ভদ্রলোক এই কথাগুলো বললেন তখন মনে হচ্ছিল উনি তো সত্যি হয়তো দেশের কথা ভেবেছেন এবং বুঝেছেন যে তার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে যেদিকে দেশটা যাচ্ছে বা নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বা যারা করছে তারা আসলে দেশের ভালো চাইছে না, দেশটাকে সর্বনাশের পথে নিয়ে যাবার চেষ্টা করছে।
এটা শুধু তিনি, তার বোঝাই উচিত, যিনি নিজে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, তিনি জানেন যে এই দেশের জন্য কোনটা ভালো কোনটা মন্দ। সুস্পষ্ট ভাষায় তিনি তো সেই কথাগুলোই বলেছেন যেগুলো হয়তো অপ্রিয় সত্য অনেকের কাছে, কিন্তু সেগুলোই তো বাস্তব। একটা সময় ওই বাংলাদেশ, সেটা যে আসলে হিন্দু প্রধান ছিল, সেখানে যে হিন্দু বৌদ্ধ সবাই ওখানে মিলেমিশে থাকতো, এটা তো তিনি জানেন, এটাই তো ইতিহাস বলে। ওই বাংলাদেশ এক সময় যে সুফি বা বিভিন্ন যারা মুক্ত মোনা তাদের মানে আদর্শে অনুপ্রাণিত হয়ে একটা অদ্ভুত সুন্দর, সে আগে কি সুন্দর দিন কাটাইতাম, মিলেমিশে থাকার মতো একটা জায়গায় ছিল। ফলে এখন যারা ওখানে রয়ে গেছেন যে হিন্দুরা, হয়তো মেরে কেটে এখন 1 কোটি 1.5 কোটি হবে, তারা হচ্ছে ও দেশেরই নাগরিক, তাদের যে সমান অধিকার, সংখ্যালঘু হলেও তারা যে সেখানে নিজেদের মত, তাদের সম্মান, তাদের অধিকার নিয়ে থাকার অধিকারী, এটা তো তিনি জানেন, সেটাই মনে করিয়ে দিয়েছেন। কারণ তাদের অধিকারটাকে অস্বীকার করতে হলে, বা যারা ওই অধিকারটাকে অস্বীকার করতে চাইছে, তারা আসলে ওই বাংলাদেশের মূলগত যে আদর্শ ভাবনা চিন্তা, সেটাকেই নষ্ট করতে চাইছে একদম গোড়ার থেকে। আসলে অধিকাংশ বাংলাদেশি বুঝতে পেরেছেন তারা ওই জেএমবি নামক একটা বাঘের পিঠে সাওয়ার হয়ে গেছে। জামাতে ইসলামী ওখানকার বাংলাদেশ। এবার এই জামাতের রমরমা, ওই বললাম যে আপনারা জানেন যে মোহাম্মদ ইউনূসের সময় থেকে বেশি হয়েছিল এবং তারা ধরে নিয়েছিলেন তারাই ক্ষমতায় আসবেন। এর সঙ্গে আরও অনেক কিছু যুক্ত আছে আপনারা জানেন। এবং এই জামাত, তারা তো আমাদের জন্য অনেক বড় একটা আশঙ্কার জায়গা, কারণ তারা তাদের ওই নির্বাচনে জিতেছেন ভারতের সীমান্ত সংলগ্ন এলাকাগুলোর থেকে। এবার এই এতগুলো কথা আমরা কেন বলছি, কেন এতদিন পর আবার বাংলাদেশের কথাটা শুরুতে আসছে, এবং কেন ফজলুর রহমানের এই বক্তব্যগুলো সেগুলো অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠছে, সেটা জানতে গেলে আপনাদের এই মুহূর্তে ওখানকার পরিস্থিতিটা একটু বুঝতে হবে। সম্প্রতি বাংলাদেশের ওই গাইবান্ধার পলাশবাড়িতে 81 ফুটের একটা রাম মন্দির আর মূর্তি গড়ার উদ্যোগ নিয়েছেন সে দেশের হিন্দুরা, আর সেই মন্দির তৈরিরই বিরোধিতা করছে জামাত। তার বিরুদ্ধেই ওই বাংলাদেশের সংসদে সরব হয়েছেন ফজলুর রহমান। আমাদের কি মনে হচ্ছে জানেন, ফজলুর রহমান আসলে এক্ষেত্রে মুখ, তাকে দিয়ে জামাতের বিরুদ্ধে এই কথাগুলো বলিয়ে নিতে চাইছে বাংলাদেশের সরকার, এবং এটা হয়তো বাংলাদেশের অসংখ্য মানুষের মনের কথা। এবার ভাববেন তো যে সবাই কেন এখন এই কথাগুলো বলতে চাইছে, যে কথাগুলো আমরা একটা সময় যখন এই দীপু দাসদের পরিণতি দেখেছিলাম তখন শুনতে পাইনি, সেগুলো কেন এখন শুনতে পাবো। একটা সময় যখন কিছুদিন আগেও আমরা বারবার শুনছিলাম এই দখল করে নিলাম, ওই দখল করে নিলাম, যেখানে প্রতিটা কথায় বিদ্রূপ আর কটাক্ষ আর একটা বিদ্বেষ উগরে উগরে বেরোচ্ছিল, সেখান থেকে কেন এই যুক্তিবাদে ফিরতে চাইছে বাংলাদেশ, ভাবছেন তো? কারণ আছে। তাহলেই আপনারা এই কারণগুলো যদি আপনাদের সঙ্গে একটু বিশ্লেষণ করে বলি, তাহলেই আপনারা বুঝবেন যে ওই যে ঘটনাগুলোর কথা বললাম, দীপু দাস যাকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল, যে ভিডিও দেখে দুনিয়া শিউরে উঠেছিল, সেই দেশের পার্লামেন্টেই জামাতের বিরুদ্ধে কেন একজন সদস্য সরকার পক্ষের তিনি তোপ দাগছেন। এবং শুধু তোপ দাগছেন তা নয়, তিনি যখন এই বক্তব্যগুলো রাখছেন তখন পার্লামেন্টের বড় অংশ হাততালিতে ফেটে পড়ছে। সুতরাং বুঝতে পারছেন এটা তাদেরও মনের কথা। এবার মনের কথাটা কেন? কারণ জামাতের বিপদটা যেরকম আমরা টের পাচ্ছি, যেরকম আমাদের সীমান্তের ওপাশে সীমান্তবর্তী এলাকাগুলোতে ওই আসরগুলোতে জামাতের রমরমা বাড়ায় আমরা বিপদ টের পাচ্ছি, ঠিক সেই রকম বাংলাদেশে তো টের পাচ্ছে। বিপদের আশঙ্কাটা তারাও তো করছে একরকমভাবে। জামাত যে হিন্দু বিদ্বেষ ছড়াচ্ছে, পরিবেশ বিষাক্ত করছে,
সেটা আপাতত নিজেদের পায়ের তলার মাটি শক্ত করার জন্য, এটা বাংলাদেশ বুঝতে পারছে। ওই জায়গাটাকে কেন্দ্র করে তারা নিজেদের শিকড়টাকে গেঁড়ে বসিয়ে ডালপালা ছড়িয়ে দিলে তখন তো ওখানকার যে কজন হিন্দু রয়েছেন তারাও হয়তো থাকবেন না। কিন্তু তাতে কি তাদের এই রমরমা, তাদের এই বিষ বাষ্প চারদিকে ছড়িয়ে দেওয়া সেটা বন্ধ হবে না। তখন যে সেটার শিকার সাধারণ মানুষ হবে সেটা ওই ফজলুর রহমানের বক্তব্যেই পরিষ্কার। এটা একটা দিক। এর একটা দ্বিতীয় দিকও আছে। ঠেলায় না পড়লে বেড়াল যেরকম গাছে ওঠে না, তেমন তো বাংলাদেশও ঠেলায় পড়ে বুঝেছে তাদের আসলে কাকে দরকার। ওই জামাতকে যদি দুধ কলা দিয়ে পোষা হয়, মানে যেটা অনেকে চাইছেন বা একটা সময় করছিলেন এই মোহাম্মদ ইউনূস, তাতে কি লাভ হতে পারে তাদের? হ্যাঁ, পাকিস্তানকে তারা পাশে পেতে পারে। পাশে তো পাবে তো বটে, কিন্তু পেয়ে লাভটা কী হবে? যাদের আটা কিনতে চাল ফুরোয়, তাদের দেশ থেকে না পাওয়া যাবে তিস্তার জল, না পাওয়া যাবে ডিজেল, আর না পাওয়া যাবে শিক্ষা দীক্ষা এবং চিকিৎসা। এগুলো যেখানে এলে পাওয়া যাবে বা যেখান থেকে পাওয়া যাবে, সেই দেশটার নাম যে ভারত, এটা বাংলাদেশিরা ফের একবার উপলব্ধি করতে শুরু করেছে। ভালো, থেকে শিখলেও শিখছেন তো বটে। তাই জন্য এই বললাম, 2 বছর আগেও যারা দিল্লি না ঢাকা বলে স্লোগান দিচ্ছিলেন, বা যারা আজ ওই 7 সিস্টার্স দখল করে নিলাম, কাল কলকাতা দখল করে নিলাম বলে আওয়াজ দিচ্ছিলেন, তারাই এখন ভারতে আসতে, একদম আইনানুগ পথে ভারতে আসতে ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের কাছে অনুরোধ করছেন, কাকুতি মিনতি করছেন। দেখুন, এই যে কথাগুলো নিয়ে আজকে আলোচনা করছি, সেই কথাগুলো আমাদের সামনে কিন্তু পৌঁছে দিয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যমে। তারা তাদের সাংসদের ওই জামাত বিরোধী মন্তব্যটাকে চারপাশে ছড়িয়ে দিয়েছে, সেটাকে প্রচার করেছে। তারাই পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে তাদের দেশের মানুষকে, এবং স্বাভাবিকভাবেই আমাদের কাছেও আসছে সেই বার্তাটা, যে ভারতে আসতে সাধারণ মানুষ তারা তো চিরকাল ভারতের সঙ্গে তাদের একটা অন্যরকম আত্মিক সম্পর্ক, কিন্তু তার বাইরে যারা ভারত বিরোধী ছিল, কট্টর ভারত বিদ্বেষ যারা ছড়িয়েছে, বাস আরও নির্দিষ্ট করে বললে ভারত বিদ্বেষটাই, ভারত বিরোধিতাই যাদের একমাত্র পুঁজি, জামাতের নেতা বা তাদের পরিবার পরিজন সবাই কিন্তু এই ভারতে আসতে কতটা উদ্গ্রীব, সেটা বাংলাদেশের সংবাদ মাধ্যম সবার সামনে তুলে ধরেছে। এবার তারাই যখন এগুলো তুলে ধরছে, তখন এগুলোকে আর ভুয়ো প্রচার বলে তো কেউ এড়িয়ে যেতে পারবেন না, বাংলাদেশিরা তো পারবেনই না। তাই জন্যই মনে হচ্ছিল বাংলাদেশিরা কি এখনও বলবেন তারা ভারতে চিকিৎসা করাতে না এলে আমাদের হাসপাতাল বা হোটেলগুলো লাটে উঠে যাবে। ভারত গত 2 বছর ভিসা বন্ধ রাখায় যারা বলছিলেন যে আমাদের হাসপাতাল বা হোটেলগুলো চরম আর্থিক ক্ষতির মুখোমুখি হবে, আশা করি তারা এই কদিনে বুঝে গেছেন যে ভারতের অর্থনীতি বাংলাদেশের উপর নির্ভর করে চলে না। বরং তারাই ভারতে আসতে না পারলে এশিয়ার অন্য কোনো দেশে যদি তাদের চিকিৎসার জন্য যেতে হয়, তাহলে চিকিৎসা যা হবে তো হবে, তারা ধনে প্রাণে মারা যাবে। আর তাই জন্যই তো দীনেশ ত্রিবেদী ঢাকায় পৌঁছতে না পৌঁছতে তার কাছে ফের একবার ওই ভিসা পরিষেবাটা স্বাভাবিক করার জন্য আবেদন করেছেন বাংলাদেশের মানুষ। ভিসা দিন, ভিসা খুলে দিন। মানে দুটো জিনিস একসঙ্গে পাশাপাশি। একদিকে বাংলাদেশ যেরকম মৌলবাদের বিপদ সম্পর্কে সচেতন হচ্ছে বলে ধরতে হবে, তেমনি মৌলবাদের ফাঁদে পা দেওয়া সেটা যে বাংলাদেশিদের কাছে কত বড় ভুল, যে বাংলাদেশিরা ভারত বিরোধী আস্ফালন করছিল এতদিন, তারা যে কত ভুল পথে চলছে সেটা সবাই বুঝতে পারছেন, ফলে সেটাতেও ভাঁটা পড়ছে। আর সেটা আঁচ করেই সম্ভবত বার্তা দিতে দেরি করেননি দীনেশ ত্রিবেদী। ঢাকায় পা রাখতে না রাখতেই একটা সদর্থক বার্তা দিয়েছেন এবং ঘোষণা করে দিয়েছেন যে ফের বাংলাদেশিদের জন্য এদেশের পর্যটন ভিসাটা চালু হবে। ঢাকার পাশাপাশি রাজশাহী, চট্টগ্রাম, খুলনার ওই ভিসা কেন্দ্রগুলোর থেকে ফের ভিসা পেতে শুরু করবেন বাংলাদেশিরা। এবার তার এই বক্তব্য ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে তো বটেই, কিন্তু একই সঙ্গে তার মধ্যে যে একটা
এক দক্ষ রাজনৈতিক সত্তা কাজ করছে। ঠিক সময় ঠিক বার্তাটা দেওয়া, নরম এবং গরম যে পাশাপাশি রাখতে হয়, সেটাই কিন্তু ত্রিবেদী সাহেব বুঝিয়ে দিচ্ছেন। I'm very happy to announce that we are resuming our normal visa applications for tourist visas, which can be submitted from 28th of June 2026. এবার কেন রাজনৈতিক সত্তার কথাটা বললাম ভাবছেন তো? খেয়াল করে দেখুন, দীর্ঘ রাজনৈতিক জীবন কাটিয়ে এসছেন দীনেশ ত্রিবেদী। কংগ্রেস, জনতা দল, তৃণমূল, সেখান থেকে বিজেপি, মানে সব দলে ঘুরে ঘুরে রাজনীতি করে ফেলেছেন তিনি। মানে তার অভিজ্ঞতা নিয়ে অন্তত কারোর মনে কোনো রকম সংশয় থাকার কথা নয়। সেইটারই অভিজ্ঞতারই হয়তো প্রমাণটা প্রথম এই কূটনৈতিক অ্যাসাইনমেন্টে দিতে শুরু করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। প্রথম সুযোগেই তিনি সম্ভবত বাংলাদেশিদের বোঝাতে চেয়েছেন ভারতে যাতায়াতের জন্য কোনটা বৈধ রাস্তা আর কোনটা অবৈধ। এটা কিন্তু খুব বড় বার্তা, জানেন তো। এবং এই বার্তাটা এত অসাধারণভাবে তিনি দিয়েছেন না, আমি দেখছিলাম আর ভাবছিলাম এই দক্ষ কূটনীতিক বা রাজনীতিক যেই পাশাপাশি তো হাঁটে সব, কূটনীতিটাও তো এক ধরনের আন্তর্জাতিক রাজনীতি, তো এটাও প্রায় সেই রকম, সেই তার প্রমাণ কিন্তু উনি দিয়ে দিয়েছেন। এবার কেন বলছি শুনুন। দেখো, দিল্লি বা কলকাতার থেকে বিমানে করে ঢাকা যেতে পারতেন দীনেশ ত্রিবেদী, কতক্ষণ লাগতো, কিন্তু যাননি। কিভাবে গেছেন? উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে, পেট্রাপোল পার করে বেনাপোল হয়ে বাংলাদেশে গেছেন সস্ত্রীক দীনেশ ত্রিবেদী। তারপর সেখান থেকে সড়ক পথে ঢাকা। এত লম্বা রাস্তা, সড়ক পথ কেন? কারণ তার ওই রাজনৈতিক কেরিয়ারে একটা বড় জায়গা জুড়ে পশ্চিমবঙ্গ রয়েছে বলে, নাকি পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে বাংলাদেশের সাথে সম্পর্কটা অসম্পূর্ণ থাকে বলে, নাকি অধিকাংশ বাংলাদেশি যে পথে ভারতে আসা যাওয়া করেন সেই সড়ক পথ বা স্থল সীমান্ত নিয়ে কিছু বার্তা দেওয়াই তার উদ্দেশ্য? সত্যি তো, ঢাকা থেকে মানে বিমানে চড়ে যতজন বাংলাদেশি এদেশে আসেন তার থেকে অনেক বেশি সংখ্যক বাংলাদেশি বেনাপোল হয়ে এদেশে আসেন। এবার তার থেকেও বেশি সংখ্যক বাংলাদেশি রাতের অন্ধকারে অবৈধভাবে এতদিন অনুপ্রবেশ করেছেন বলেই তো এই অভিযোগ শোনা গেছে। ব্যাপারটা এমন জায়গায় চলে গেছিল, বুঝতেই পারছেন, আমাদের সেই ভোটের আগে যখন SIR শুরু হলো তার আগের থেকে তো এটাই সব থেকে উদ্বেগের জায়গা ছিল, অনুপ্রবেশ। প্রধানমন্ত্রীর থেকে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত প্রতিনিয়ত উদ্বেগ প্রকাশ করেছেন এই অনুপ্রবেশকারীদের নিয়ে। অমিত শাহ ভোটের আগে যেরকম ওই ডিটেক্ট, ডিলিট আর ডিপোর্টের বার্তা দিয়েছেন, তেমন তো ভোটের পর দায়িত্ব নিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে SIR এর পরেও যদি কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী এদেশে ঢুকে থাকে তাহলে তাদের যত দ্রুত পারেন যেভাবে এসছেন ফেরত চলে যান, না হলে কিন্তু যা ব্যবস্থা করা হবে। এবং এই যাতায়াতটা যাতে দীর্ঘায়িত না হয়, বা সোজা কথায় এই ঢোকার রাস্তাটা যাতে বন্ধ করে দেওয়া যায়, সেটার জন্য যে ভুলটা এতদিন আমাদের সীমান্তকে অরক্ষিত রেখে দিয়েছিল, অর্থাৎ কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি জমি না পাওয়ার জন্য, যে সিদ্ধান্তটা কিছুতেই, যে সহযোগিতাটা কিছুতেই এই তৃণমূল সরকার ভারত সরকারকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি, সেই ভুলটা, এটা তো ভুল মানতেই হবে। এবং ভাবুন, এমন একটা ভুল যেটা দেশের নিরাপত্তার সঙ্গে কোথাও গিয়ে আপোষ করে করা হয়েছে, এটাকে মেনে নেওয়া যায় না। ফলে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই খোলা সীমান্ত যাতে আর খোলা না থাকে সেটা নিশ্চিত করতে BSF এর হাতে দ্রুত জমি হস্তান্তরের প্রক্রিয়াটা সেরে ফেলেছেন মুখ্যমন্ত্রী। নবান্নে BSF এর DGকে ডেকে বৈঠকের পর জেলায় জেলায় কাঁটা তার বসানোর জন্য জমি দিয়ে দিয়েছে রাজ্য সরকার। অল্প কিছু এখন বাকি রয়েছে। দীনেশ ত্রিবেদী যখন ঢাকায় দাঁড়িয়ে বাংলাদেশিদের জন্য ভারতের দরজা খোলার বা এই ভিসা চালুর বার্তাটা দিচ্ছেন, তখন খোলা সীমান্তের দরজাটা বন্ধ হয়েছে বলেই তো এ রাজ্যের বহু সীমান্তবর্তী জেলার মানুষ নিশ্চিন্তে রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছেন।
ভারত আর বাংলাদেশের মধ্যে কাঁটাতারের ওই বেড়াটা বসে যাওয়া, সেটা তাদের নিশ্চিন্ত করছে, বিএসএফের কাজটা সহজ করছে। এবার ভাবছেন তো শুধু এতেই এতটা, শুধু এতেই এতটা, কারণ ওই ভারত আর বাংলাদেশের মাঝে কাঁটাতার থাকার না থাকার ফারাকটা তো ওই রাতের ঘুম। কোথাও নিশ্চিন্তে ঘুম আর কোথাও বিনিদ্র রাত। কেন বলছি? মালদার দিকে তাকান, বুঝতে পারবেন। এ রাজ্যে ভারত বাংলাদেশের মধ্যে প্রায় 2217 কিলোমিটার সীমান্ত রয়েছে, যার মধ্যে প্রায় 1700-1800 কিলোমিটার জমিতে কাঁটাতার ইতিমধ্যেই বসে গেছে। এখনও যেটুকুনি জমি ফাঁকা আছে তার মধ্যে মালদা জেলায় প্রায় 250 কিলোমিটার সীমান্ত পড়ছে, এখানে এখনও কাঁটাতার বসেনি আর কি। তার ফল জানেন? সে খোলা থাকা সীমান্ত, ওই কাঁটাতারের বেড়া না থাকা সীমান্ত এলাকার মধ্যেই রয়েছে বৈষ্ণবনগরের সুখদেবপুর। যে সুখদেবপুর সীমান্তে 2-3 দিন আগেই জামাত প্রায় 1000 খানেক মৌলবাদীকে জড়ো করেছিল। লক্ষ্য খুব পরিষ্কার, ভারতের বিরুদ্ধে উস্কানি দেওয়ার পাশাপাশি এখানে অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে দেওয়া, তার মধ্যে যে বেশ কিছু নাশকতামূলক কাজকর্ম ঘটানোর উদ্দেশ্যে ঢুকে পড়া সন্ত্রাসবাদী থাকবে না এরম গ্যারান্টি তো নেই, কারণ জামাত তো সেই চেষ্টাটা ক্রমাগত চালিয়ে যাচ্ছে। এবং এটা যে চালাচ্ছে, এটাই সুখদেবপুরের মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তারা রাত জাগছেন বিএসএফের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওই খোলা সীমান্ত পাহারা দেবেন বলে। সুখদেবপুরের মানুষ তারা কিন্তু ক্যামেরার সামনে বলেছেন বিএসএফের পাশাপাশি তাদেরও সতর্ক থাকতে হচ্ছে, কারণ ওই কাঁটাতার নেই, কারণ জামাত ক্রমাগত উস্কানি দিচ্ছে, ইন্ধন দিচ্ছে। এরা যে আগের সরকারের আমলে যেহেতু বিএসএফ জমি পায়নি, সেই জন্যে এই সীমান্ত দিয়ে অবাধ অনুপ্রবেশের চেষ্টাটা এটা এতদিন আরও বেশি হয়েছে। খোলা সীমান্ত, রাজ্যের ক্ষমতায় তৃণমূল, বিএসএফ বিরোধিতা, সব মিলেমিশে অনুপ্রবেশকারীরা নাকি নিশ্চিন্তে ঢুকে পড়ত, আর তারা আতঙ্কে ভুগতেন। এই ত্রিমুখী কারণে বা ত্রস্পর্শেই নাকি এ রাজ্যের বহু জায়গায় জঙ্গি ঘাঁটি গেরার সাহস দেখাচ্ছিলেন এই বাংলাদেশি অনুপ্রবেশকারীর ছদ্মবেশে আসা বিভিন্ন সন্ত্রাসবাদী। নিয়ে রাত জাগতাম আগে, কিন্তু ওই যে কখন ওরা বাংলাদেশিরা ঢুকে পড়ে, আমাদের হামলা করে আমাদের উপরে। সীমান্তের ওপারে হানাদার বাংলাদেশি দুর্বৃত্ত, যারা রাত বিরেতে ঢুকে আসতে পারে ভারতে। এই দুশ্চিন্তায় দু চোখের পাতা এক করতে পারতেন না যাঁরা, তারা এখন কি বলছেন? একটা কাজ চলছে, শুনলাম যে ওই পার থেকে এখন তার কাটা হবে, বর্ডারের মানে এই 0 পয়েন্ট থেকে এখন তার কাটা হবে। এখন আর সেটা নেই, এখন নতুন মন্ত্রী যেহেতু এসছে, এখন আর সেটা নেই, ভালো আছি এখন। এখন আর ভয় নেই, কারণ সীমান্তে বসতে শুরু করেছে কাঁটাতার। পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তের অধিকাংশই ঘেরা পড়েছে, কাঁটাতারের বেড়ায় এখন সুরক্ষিত। কিন্তু কেন এতদিন মালদার এই গ্রামবাসীদের আতঙ্কের প্রহর গুনতে হয়েছে? এখানে নেতারা সাহায্য করতো। ওদেরকে এখানে ঢোকাতে? হ্যাঁ, নেতা মন্ত্রীর তো হাত ছিলই। ওরা নিয়ে আসতো? হ্যাঁ, ওরাই নিয়ে আসতো। গ্রামবাসীদের অভিযোগ, আগে সরকারের আমলে স্থানীয় মদতেই অনুপ্রবেশের বাড়বাড়ন্ত ছিল। দেশের মানুষের ঘুম উড়ে যাওয়ার পিছনে ছিল রাজনৈতিক স্বার্থ। কথাটা অস্বীকার করছেন না রাজ্যের প্রাক্তন মন্ত্রীও। দেশদ্রোহী কাজ। যদি তৃণমূলের লিডাররা সাহায্য করে থাকে তাহলে ডিটেক্ট হবে, তার পানিশমেন্ট হওয়া উচিত আমি মনে করি। এনকোয়ারি করুক, অ্যাকশন নিক, পুরো একদম পানিশমেন্ট দেওয়া হোক। তৃণমূল করা নেতা যখন তৃণমূলকেই দুষছেন, তখন বিজেপি বা চুপ থাকে কেন? তৃণমূল কংগ্রেসের যারা এখানে ছিল বর্ডার এলাকাতে, এটা ছিল একটা উপার্জনের জায়গা, এখান দিয়ে সমস্ত পারাপার করত, সব পাচারের কাজে তো তৃণমূল এরাই ছিল। প্রশ্ন জাতীয় স্বার্থের, প্রশ্ন জাতীয় নিরাপত্তার, প্রশ্ন ঘুম নেই থেকে শান্তির ঘুমের। সীমান্তে কাঁটাতার বসা মানে ভয় আউট, ভরসা ইন। তাহলে বুঝতে পারছেন, অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য পাহারা থাকছে, সীমান্ত কড়াভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে, এগুলো সব থাকছে। আর ভিসা নিয়ে বৈধ পথে যে সমস্ত বাংলাদেশি এখানে আসবেন, তারা কি পাবেন? তার দুটো জিনিস পাবেন। দেখবেন সীমান্তে যে জায়গাগুলো কাঁটাতার বসে গেছে, সেখানে
পশ্চিমবঙ্গের মানুষ রাজ্য সরকারকে ধন্যবাদ দিচ্ছেন, নিশ্চিন্তে আছেন। আর দুই, এ রাজ্যে সমস্ত বিভেদ মুছে যাওয়ার দিকে এগোচ্ছে। এ রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড চালুর ব্যবস্থা হচ্ছে। আরেকটা জিনিস দেখবেন পরিস্থিতির পরিবর্তনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিজ্ঞ নেত্রীও এখন আর সোচ্চারে রাজ্যের সিদ্ধান্তের বিরোধিতা করতে পারছেন না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে সরকার বেরিয়ে যাওয়ার পর তার দলটাই তো প্রায় পুরো বেরিয়ে গেছে। শুধু সরকার যায়নি, দলও গেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের ফল দেখে বুঝতে পেরেছেন তার হাত থেকে এ রাজ্যের সংখ্যাগুরু ভোটের প্রায় পুরোটাই বেরিয়ে গেছে। এমনকি তিনি যে মুসলিমদের তোষণ করেছিলেন সেই মানে সিংহভাগ মুসলিমও কিন্তু মনে মনে তাকে গ্রহণ করেননি। হয়তো ক্ষমতায় থাকলে তিনি কিছু ভোট পেয়ে যেতেন আর কি। যে ভোট পেয়েছেন মুসলিম ভোটে, সেটা হয়তো ক্ষমতায় থাকার জন্যে। আজকের দিনে ফের যদি ভোট হয় তাহলে ওই সংখ্যালঘু ভোট তার দিকে যে পার্সেন্টেজে গেছে তার অর্ধেকেরও অর্ধেক যেত কিনা সন্দেহ। এবং বিজেপির যে অভিযোগটা যে এই যে তিনি ধর্মীয় ভেদাভেদ তৈরি করে এক শ্রেণীর মানুষকে, একটা অংশের মানুষকে বঞ্চনার শিকার করেছেন এবং দেশে একটা নিরাপত্তার অভাব তৈরি করে দিয়েছেন, সেটা তো মানুষজন যে বিশ্বাস করেছেন সেটাই তো ভোটের ফল দেখাচ্ছে। তাই যে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ বিলের বিরোধিতা করেছেন সরবে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় ইউনিফর্ম সিভিল কোড আসতে চলেছে শুনে ভেবে চিন্তে মন্তব্য করবেন বলে ঘনিষ্ঠ মহলে মত প্রকাশ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবে চিন্তে পদক্ষেপ করবেন বলছেন। একটা এরকম ঘটনা, এরকম একটা বিল আসতে চলেছে, অথচ তিনি সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে ফেটে পড়ছেন না, বিরোধিতা করছেন না। পরিস্থিতি কতটা বদলেছে বুঝতে পারছেন? উল্টো দিকে ছবিটা দেখুন। এই সমস্ত দেখেই হয়তো আত্মবিশ্বাসে টকবক করে ফুটছেন বর্তমান মুখ্যমন্ত্রী। আজ বঙ্কিমচন্দ্রের জন্মদিবস পালনের অনুষ্ঠানেও শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ করতেই তারা ইউনিফর্ম সিভিল কোড লাগু করার সিদ্ধান্ত নিয়েছেন। এক দেশ, এক প্রধান, এক নিশান, এক বিধান, এই পথে পশ্চিমবঙ্গকে নিয়ে গিয়ে বিজেপি আসলে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাচ্ছে। যেমনটা তারা ওই সম্পূর্ণ বন্দে মাতরম গাওয়ার সিদ্ধান্ত নিয়ে করেছিল, বা যেমনটা তারা ওই সুরাবর্দী অ্যাভিনিউয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে করেছিল। এই সব কিছুই তো একটা সুতোয় বাঁধা, একটার পর ধাপে 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 একটা সুনির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়ার প্রচেষ্টা। সম্পূর্ণ বন্দে মাতরম গাইতে দেওয়া হয় না, এটা বলে বিজেপি আসলে বন্দে মাতরমের কোন কোন অংশ বাদ দেওয়া হয়েছিল, কাদের বিরোধিতায়, কাদের সৌজন্যে বাদ দিতে হয়েছিল, এটা মানুষকে মনে করিয়ে দিতে চেয়েছে। যে মানুষজন তাদের ওপর ভরসা করে ভোট দিয়েছেন, তাদের ভরসার প্রতিদান তারা দিচ্ছে বা তারা ভরসার যোগ্য, এটা মনে করিয়ে দিতে চেয়েছে। তেমনি সুরাবর্দী অ্যাভিনিউয়ের নাম পাল্টে গোপাল মুখোপাধ্যায়ের নামে করার মধ্যে দিয়ে এটা নিয়ে বড় একটা জটিলতা তৈরি হয়েছে, এটা সবাই জানেন। একটা বিতর্ক তৈরি হয়েছে এবং হঠাৎ করে মানুষজন যে সুরাবর্দী অ্যাভিনিউ, মানে এই সুরাবর্দী কোন সুরাবর্দী, এটা কেউ জানতেন বলে আমার মনে হয় না। খুব মুষ্টিমেয় কিছু মানুষ হয়তো জানতেন, বাকি কেউ জানতেন না। বেশিরভাগ মানুষের মাথায় হয়তো সুরাবর্দী বলতে সেই সুরাবর্দীর নামটাই আসতো যিনি গ্রেট ক্যালকাটা কিলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন, সেই মারাত্মক দাঙ্গার সঙ্গে যুক্ত ছিলেন। ফলে আসলে যে এই সুরাবর্দী সেই সুরাবর্দী নয়, এটা নিয়ে বিতর্ক হবে, এ বুঝিয়ে দেবেন, ও মনে করিয়ে দেবেন, কিন্তু আসলে মানুষের কাছে যে বার্তাটা চলে যাওয়ার সেটা চলে যাবে। দেখুন, আপনাদের সবার মনে হবে এটা তো ঘটনা। রাজ্যে কি ইস্যু কম পড়িয়াছে? একটা নাম বদল নিয়ে সবাই এরকম উচ্চাটন শুরু করে দিল না। এতদিন গোপাল পাঠার হয়ে কেউ মুখ খুলেছেন বা মাথা ঘামিয়েছেন? অন্য জায়গায় কেন তাকে সম্মান দেওয়া হয়নি সেটা নিয়ে কেউ বক্তব্য রেখেছেন?
না কেউ সুরাবর্দিকে নিয়ে, বা কোন সুরাবর্দি, হুসেন সুরাবর্দি না হাসান সুরাবর্দি, নাকি তাদের বাবা কেউ মৌলানা সুরাবর্দি, তার নামে নামকরণ, এগুলো নিয়ে কেউ মাথা ঘামিয়েছেন বলুন তো? এমনিতে যদি বলেন তাহলে এই নাম বিতর্ক একান্তই অনভিপ্রেত। অনেক বিষয় নিয়ে মাথা ঘামানোর আছে, অনেক বিষয় নিয়ে লোকজনের হয়তো বিতর্কে জড়ানোর বা উদ্যোগী হওয়ার জায়গা রয়েছে, কিন্তু মানুষজন যে জিনিসগুলোতে কোথাও গিয়ে জড়ালে দায় নিতে হয়, দায়িত্ব নিতে হয়, সেটাতে তো চট করে জড়ান না। সুতরাং এই ধরনের বিষয় বাকি রাজনৈতিক দলগুলোও নেমে পড়েছে আর কি, কিন্তু তার মধ্যে থেকে বিজেপির যে উদ্দেশ্য সেটা সাধিত হয়ে গেছে। গোপাল পাঠা কেন বিখ্যাত ছিলেন, গোপাল মুখোপাধ্যায়, সেটা সবার সামনে নতুন করে চলে এসছে। এবং মৌলানা সুরাবর্দি, তার সম্পর্কে যে যা খুশি বলুন, তিনি যতই অত্যন্ত সাধু মানুষ, ওই রকম মানসিকতার মানুষ হন বলে শোনা যাচ্ছে, সেগুলো হন, আসলে লোকজনকে ওই সুরাবর্দির কথা মনে করিয়ে দেওয়া গেছে, যে সুরাবর্দির হাত রক্তাক্ত ছিল। সোজা কথা, বিজেপি নিজের যে বক্তব্যটা জনমানসে প্রচার করতে চাইছে, বাকিরা আসলে তাদের সেই তৈরি করা ময়দানে খেলতে গিয়ে তাদের উদ্দেশ্য সাধন করে দিচ্ছে। আর তাতেই নিশ্চিন্ত হয়ে বিজেপি এই অভিন্ন দেওয়ানি বিল যেটা আনার, ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড, সেটা চালুর সিদ্ধান্ত নিয়ে নিতে পারছে। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी से स्लोगान एक देश एक प्रधान एक विधान एक निशान, मोदी जी तो 370-35 রে হাঁটিয়ে করে দিয়েছে। পশ্চিমবঙ্গেও আগামী দিনে আপনাদের সরকার ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি আনবে। আমরা সমস্তটাই আমাদের নেতৃত্ব, তাদের প্রত্যেকটা ক্লজ, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা কি যেসব বিলগুলোর ড্রাফট পাওয়া গেছে সেগুলো চুইচেরা বিশ্লেষণ করা হচ্ছে। কিছু ভোটকে সন্তুষ্ট করার জন্য এবং দেখানো হবে মুসলিমদের ওপরে চাপিয়ে দেওয়ার জন্য এইগুলো করা হচ্ছে। তাই এখন দরকার আছে আমাদেরকে ইউনাইটেড হওয়া। হাতে ইসলামিক আইন থাকবে আর একটা দেশের আইন থাকবে। আমরা দেশের আইন মানতে গিয়ে ইসলামিক আইনের কোনো আঘাত আসছে কিনা আমরা দেখব। ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে। প্রশ্ন হচ্ছে যে এই ধরনের যাবতীয় বিল টিল অতীতে যা যা এসছে সব কিছুতে সবার আগে ঝাঁপিয়ে পড়ে যিনি বিরোধিতা করেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় কী করবেন? শুধুই ভাবনা চিন্তা করবেন না, ভাবনা চিন্তা শেষে বিরোধিতাটা করবেন। বিজেপি কিন্তু নিশ্চিতভাবে ভীষণ চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একবার এই বিলের বিরোধিতাটা করুন, কারণ এখন যা সাম্প্রতিককালে দেখা গেছে সেটা দুদিক থেকে তারা চাইছে আর কি। প্রথমত, যা চারপাশে হাওয়া, লোকজন যা ভাবছে, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করলেই বরঞ্চ বিলের সমর্থনে জনমতটা আরও দ্রুত তৈরি হয়ে যাবে এবং মুসলিমরাও এই বিলের বিরুদ্ধে ভাবতেই পারবেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিশ্বাসযোগ্যতা তাদের কাছে হয়তো সেই জায়গায় নেই। ভোটের ফলই তার প্রমাণ। আর আরও একটা জিনিস, আরও একটা কারণ রয়েছে, এটা সংস্কার বলতে পারেন বা ইদানিংকালে সাম্প্রতিককালে যা যা ঘটেছে সেগুলো দেখে একটা মানে একদম এখনকার একটা চালু ফর্মুলা বলতে পারেন। আজ পর্যন্ত ইদানিংকালে মমতা বন্দ্যোপাধ্যায় যার যার জিনিসের যে জিনিসের বিরোধিতা করেছেন সেই পদক্ষেপেই বিজেপি সাফল্য পেয়ে গেছে। ওই হয় না, পরীক্ষা দিতে যাচ্ছেন আপনি, পরীক্ষা দিতে গিয়ে দেখলেন যে কালকে দেখেছিলাম ওই 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 লোকটা গাছের তলায় বসেছিল, আমি তাকে 5 টাকা দিয়েছিলাম। রোজ গিয়ে আপনি পরীক্ষা দেওয়ার সময় 5 টাকা দিয়ে তারপর থেকে বেরোবেন, এটাই তো নিয়ম, পয়া। তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই অর্থে কিন্তু বিজেপির জন্য খুব পয়া, জানেন তো। খেয়াল করে দেখুন,
তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় 3 তালাকের পক্ষে ছিল, বিজেপি 3 তালাক প্রথা রদ করতে চেয়েছিল, হয়ে গেছে। 3 তালাক রদ হয়েছে, অপরাধ হিসেবে গণ্য হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন সিএ কার্যকর হতে দেবেন না, ক্যা ছি ছি কত কিছু বললেন, হয়ে গেল কার্যকর। ওয়াকফ সংশোধনী বিল পাশ হতে দেবেন না বললেন, কি লড়াইটাই না করবেন বললেন ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হাতটা তো কেটে ফেললেন আর কি, মানে সেটা বিরোধিতা করতে গিয়ে কিনা সেটা কেউ জানে না, কিন্তু রক্তারক্তি কাণ্ড তো আমরা দেখে ফেলেছি। যথারীতি ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়ে গেল। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করাটাই বিজেপির কাছে পয়া। তারা নিশ্চয়ই চাইবে যে অবৈধ দেওয়ানি বিধির বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় করুন, কিন্তু তিনি তো ভাবনা চিন্তা করছেন, ভাবছেন। মমতাপন্থী কুণাল ঘোষ তিনিও বিলটা খতিয়ে দেখার কথা বলেছেন, বিরোধিতা করেননি। অবশ্য দেখুন এক্ষেত্রে আপনারা মৌনম সম্মতিম লক্ষণম বলবেন কিনা আমি জানি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটাও ভাবুন একটু। বিরোধিতা করলে বিরোধিতা করবেন কাকে নিয়ে? সিংহভাগ বিধায়ককে তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিয়ে চলে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামলে সঙ্গে কজন থাকবেন এটা নিয়ে সংশয় দেখা দিচ্ছে, যার জন্য ওই রিস্কটাই হয়তো তিনি নিচ্ছেন না। তাহলে ভাবতে পারেন এত বড় তারাতলার মতো ঘটনা ঘটে গেল, এতগুলো মানুষ মারা গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন না। এটা সাম্প্রতিককালে কখনো ঘটেছে? ভোটে হারার পর মমতা বন্দ্যোপাধ্যায় 2 বার রাস্তায় নেমেছেন, একবার ওয়াই চ্যানেলে ধর্ণা দিয়েছেন আর একবার প্রতিবাদ মিছিল করেছেন। কিরম সাড়া পেয়েছেন সেটা আপনারাই জানেন। কাল উত্তর কলকাতায় কর্মী সভা ছিল। উত্তর কলকাতার যে সাংগঠনিক জেলা আর কি তৃণমূলের, তার মানে তৃণমূল ব্র্যাকেটে মমতা, তার সভাপতি কুণাল ঘোষ কর্মী সভাটা ডেকেছিলেন। সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় যাননি, তার অডিও মেসেজ শোনানো হয়েছে। এই সভার থিম কি ছিল জানেন? আমরা বেঈমান নই। কুণাল ঘোষ নিজে সোশ্যাল মিডিয়ায় সেই সভার ছবিটা শেয়ার করেছেন, আর দেখে মনে পড়ে যাচ্ছিল বছর 2 আগে এরকমই একটা সভা তো আমরা দেখেছিলাম, নেতাজি ইন্ডোরে হয়েছিল, মনে আছে আপনাদের? এরকমই একটা কর্মী সভা, যেটার আয়োজক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, এবং সেখানেও তার থিমও তো এইরকমই ছিল, কারণ সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি বেঈমান নন। তার গলা কেটে দিলেও সেই কাটা গলা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলবে। কেন বলেছিলেন? কারণ তখন অভিষেককে নিয়ে নানা রটনা, নানা জল্পনা কল্পনা, চারপাশে এই চলে গেলেন বিজেপিতে, এই করে গেলেন, ওই করে দিলেন, ওই আলাদা হয়ে যাওয়ার দিকে এগোচ্ছেন। সংশয় কাটানোর সভা তার মানে এগুলো, যেখানে যেখানে এরকম বেঈমানির প্রসঙ্গ আসে সেটাই হয়তো এই সংশয় কাটানোর সভা। তৃণমূলের ক্ষেত্রে অন্তত আমরা সেটা বুঝে গেছি। আজ ব্যানার ছাপিয়ে কুণাল ঘোষের নেতৃত্বে তৃণমূলের কয়েকজন মানুষ ঘোষণা করছেন তারা বেঈমান নন, আর অডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় আক্ষেপ করে বলছেন কর্মীরা রক্ত দিয়ে দলকে জিতিয়েছেন, দলের বিধায়কদের জিতিয়েছেন, আর বিধায়করা বিশ্বাসঘাতকতা করে চলে গেছেন। কিন্তু তিনি এই মুহূর্তে যে মোডে আছেন, মানে কুণাল ঘোষ যেরকম একটা উচ্চকিত বিষয় রেখেছেন, তারা বেঈমান নন এটা বোঝানোর চেষ্টা করছেন, এটার মধ্যে একটা উদগ্র ব্যাপার আছে, একটা তাগিদ আছে প্রমাণ করার। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্যে সেই তাগিদ, সেই উদগ্র ভাব একদম নেই। তিনি ধীর স্থির স্নেহশীল চরিত্রে ফিরে গেছে। বকাঝকার বাইরে যে সবাই চলে গেছে এটা বুঝতে পারছেন, ফলে তার জন্য এখন একটাই জিনিস পড়ে রয়েছে, অনুনয় বা ওই নরম আহ্বান, কেউ কাতর আহ্বানও বলে মনে করতে পারেন, আয় বাবা ফিরে আয়। যারা ছেড়ে গেছেন তাদের ফিরে আসার আহ্বান জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বৈপরীত্য ভাবুন, মনে পড়ে যাচ্ছিল 2021-এর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিদান দিয়েছিলেন যে সবাইকে প্রায়শ্চিত্ত করে তবে ফিরতে হবে, যারাই গেছে ফেরার আগে প্রায়শ্চিত্ত করতে হবে। 2026-এর ভোট প্রচার
মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন ভোটের পর পিঠে পোস্টার নিয়ে ঘুরতে হবে, আমি বিজেপি করি না। এগুলো অবশ্য তার দলের লোকের জন্যই বেশি করে ছিল আর কি। আর এখন কিরকম অদ্ভুত, সময়ের সঙ্গে সঙ্গে সব বদলে যায় না। এখন তার অনুগামীরা পোস্টার দিচ্ছেন আমরা বেঈমান নই, আর মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিচ্ছেন, সাদরে নরম গলায় বলছেন সুকুমার রায়, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ভয়েও কি কেউ খুব একটা ভরসা পাচ্ছেন না। তার এরকম কাতর আহ্বানে কারোর মন ভিজছে। অদ্ভুত ব্যাপার, তিনি কাছে ডাকছেন, লোকজন দূরে চলে যাচ্ছে। উত্তর কলকাতার এই কর্মী সভায় যোগ দিয়েছিলেন কাউন্সিলর বিশ্বরূপ দে, অথচ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম কাতর আহ্বান জানালেন, আর সভার পর বিশ্বরূপ ঘোষণা করে দিলেন তিনি তৃণমূল ছাড়ছেন, এই দলে আর থাকা যায় না। ভাবা যায়? ছেড়ে দিয়ে তারা গিয়ে নাম লেখাচ্ছেন, যাদের সাথে আমাদের লড়াই হলো তাদের সাথে। এর থেকে ভালো হতো বিজেপি চলে যেত। যারা বেইমানি করলেন, বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা নেই। যারা এখনো বলছি সুবুদ্ধি আছে তারা ফিরে আসুন। যারা মানে গদ্দারি করেছেন, যারা গেছেন, তাদের মধ্যে কয়েকজন গেছেন ব্যক্তি স্বার্থে, ব্যক্তি অঙ্কে বাঁচতে এবং লোভে, কয়েকজন। বাকিরা তো কিছুটা কনফিউজড এবং কিছুটা তাদের পুলিশ প্রশাসন দিয়ে চাপ দিয়ে করা হয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিভাবকের মতো বলেছে যে তারা ফিরে আসতে পারেন। আমি যে দলের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছি কলকাতা পৌরসভায়, সেই দলের গাফিলতিতে এতগুলো নিরীহ মানুষ প্রাণ হারালো, এ ব্যথা সহ্য করা যায় না। আমি তাই সিদ্ধান্ত নিচ্ছি যে তৃণমূল কংগ্রেস আর করা যাবে না, আর করবও না। আমার বন্ধু স্থানীয়, তিনি ওদিকেও গেছেন শুনেছি, আমাদের মিটিংও কাল অনেকক্ষণ ছিলেন। মানে বালিশ চাটা তৃণমূল হয়, তো তারাতলায় যাদের বিরুদ্ধে অভিযোগ তারা তো বালিশ তৃণমূলে গেছে। ফলে আমি বিশ্বরূপ আমাদের বন্ধু লোক, আমি নিশ্চয়ই তার সঙ্গে আবার কথা বলবো, কিন্তু যে কোনো ব্যক্তির, ম্যাচিওর ব্যক্তির যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। বিশ্বরূপদের কথা শুনে মনে হচ্ছিল এ ব্যথা কি যে ব্যথা জানে সে আনজনে। এটা সব সময় মানে ব্যথারও অনেক গ্রেডেশন থাকে। তো আগে অতীতে তো গার্ডেন ডিজ ঘটে গেছে, তিলজলা ঘটে গেছে, এত কিছু হয়েছে। তারপর সেগুলো হয়তো জমছিল, তাই জন্যে এই যতটা সহ্য ক্ষমতা সেটা হয়তো তারাতলায় গিয়ে পেরিয়ে গেছে। ওই জন্যে বুঝেছেন যে কি কাণ্ডটাই না হয়েছে এই বিগত 5 বছরে, ওই জন্যই ছাড়লেন আর কি, এটুকুনি বুঝতে পারছি। আর মানে দেখুন, শুধু তো তিনি নন, এই সভাটাতেও অনেকগুলো এরকম মানে ভাবার মতো উপাদান ছিল। ধরুন চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, তিনিও তো উত্তর কলকাতা তৃণমূলের একটা অংশ, তাকেও তো কুণাল ঘোষ মিটিংয়ে ডেকেছিলেন, এবং কুণাল ঘোষ এটাও বলেছিলেন যে নয়না বন্দ্যোপাধ্যায়ের আশা বা না আশা এটাই প্রমাণ করে দেবে তিনি কোন দিকে রয়েছেন। এই কথা বলেছেন তার কারণ নয়না বন্দ্যোপাধ্যায়ের স্বামী সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি তো শুরুতেই বলেছিলেন যে না ওপাশে আমি, এপাশে ঠিক আছে, ওপাশে নয়না আছে, এরকম কোচেরই বলেছিলেন আর কি, যে বার্তা দিতে হলে ওনার মাধ্যমে দিয়ে দেবেন, অর্থাৎ ব্রিজ করে রেখেছিলেন। ঘটনাচক্রে কুণাল ঘোষ যখন চৌরঙ্গীর বিধায়ককেই শর্ত দিচ্ছেন, চৌরঙ্গীর বিধায়ক অবশ্য আসেননি, সুতরাং তিনি কোন দিকে সেটা হয়তো তিনি বুঝে গেছেন, মানে কুণাল ঘোষ বুঝে গেছেন, কিন্তু বুঝার জন্য ওই তার অনুপস্থিতির থেকেও বড় হাতে গরম বিষয় তো তার সামনেই ছিল। যখন তিনি শর্ত দিচ্ছেন তখন নয়নার স্বামী সুদীপ বন্দ্যোপাধ্যায় নবান্নে পৌঁছে যাচ্ছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করছেন। এর আগে দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী তৃণমূল সাংসদদের বৈঠকেও শুভেন্দু অধিকারী নিজে ছিলেন, সেই দলেই তো নাম লিখিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ফলে তার বা কাকলি ঘোষ দস্তিদারের নবান্নে যাওয়াটা এটা চমকে ওঠার মতো কোনো ব্যাপার না। কাকলি ঘোষ দস্তিদার তো তার ছেলে বৈদ্যনাথের একটা সোশ্যাল মিডিয়া পোস্টও শেয়ার করেছেন, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করা হয়েছে। এবার এই বৈদ্যনাথের পোস্ট এটা কিন্তু খুব ইঙ্গিতবাহী জিনিস, জানেন তো, মানে তো তার রাজনৈতিক ক্ষেত্রে
ওটাকে কেন্দ্র করেই তো যত কাণ্ড কাঠমান্ডুতের মতো হয়ে গেল আর কি। বৈদ্যনাথ ভোটের পর মোহাম্মদ সেলিমকে সাধুবাদ জানিয়ে পোস্ট করেছিলেন এবং নিজের দলের নেতাদের কটাক্ষ করেছিলেন, আর তারপরেই কাকলিকে ওই লোকসভার মুখ্য সচেতকের পোস্ট থেকে সরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। গণ্ডগোলের তো সেই শুরু। তখন কি আর জানতেন যাকে তিনি সরাচ্ছেন তিনি উল্টে তাকে নেত্রীর লিস্ট থেকে সরিয়ে দিয়েছেন? ত্রিপুরার এনসিপিআইতে শুধু তিনি নয়, তার সঙ্গে সঙ্গে জোনা কুড়ি এমপি তারা নাম লিখিয়ে ফেলেছেন। এবার এই দেখা সাক্ষাৎগুলো এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। ওই আপনাদের বলেছিলাম বঙ্গভবনে দিল্লিতে হঠাৎ করে দেখা হয়ে গেছিল শুভেন্দু অধিকারীর সঙ্গে ঋতব্রতর। হঠাৎ করে তো শুভেন্দু অধিকারীর সাথে কুণাল ঘোষেরও দেখা হয়েছে, কথাও হয়েছে বিধানসভার লবিতে কালকে। এবার কি কথা হয়েছে সেটা নিয়ে কৌতূহল ছিল। আমরা ওই দেখা সাক্ষাতের খবরটা TV9 বাংলার দর্শকদের দিয়েছিলাম। কুণাল ঘোষ কিন্তু আজ আমাদের খবরের সত্যতা স্বীকার করে নিয়ে দেখা করার কারণটা বলে দিয়েছেন, যে আলাদা করে আর ভেবে লাভ নেই, তিনি কি বলেছেন তিনিই জানিয়ে দিচ্ছেন। সরকার 31শে জুলাই পর্যন্ত নির্মাণ কাজগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে এই কলকাতা পুরসভা এলাকা এবং তৎসন্নিহিত যে বিভিন্ন পুরসভাগুলো রয়েছে সেই সমস্ত এলাকায়। একটা বড় সময়, এত নির্মাণ বন্ধ থাকবে, তাহলে নির্মাণ কর্মীদের কী হবে? এটাই নাকি কুণাল ঘোষ জানতে চেয়েছিলেন। সঙ্গত প্রশ্ন, এবং সঙ্গত প্রশ্নের একটা সঙ্গত প্রতিক্রিয়াও তিনি পেয়েছেন। শুভেন্দু অধিকারী নাকি তাকে আশ্বস্ত করেছিলেন যে নির্মাণ কর্মীদের বিনামূল্যে খাওয়াবে রাজ্য সরকার যতদিন এই নির্মাণ কাজ বন্ধ থাকবে। গোটা ব্যাপারটার মধ্যে খুব সুন্দর একটা বিষয় রয়েছে। একজন দায়িত্বশীল একটা প্রসঙ্গ তুলেছেন, আরেকজন একটা দায়িত্বশীল উদ্যোগ নিয়েছেন। তিনি বিরোধী দলের বিধায়ক বলে তার কথাকে উড়িয়ে দেননি, গুরুত্ব দিয়েছেন, বিবেচনা করেছেন। কিন্তু খেয়াল করে দেখুন এই গোটা বিষয়টার মধ্যে কুণাল ঘোষকেও দেখা সাক্ষাতের কারণ প্রকাশ্যে ঘোষণা করতে হচ্ছে। কারণ ওই বেইমান্যই পোস্টার টাঙিয়ে দিলেই সেটা বিশ্বাসযোগ্য হচ্ছে না। এটা কিন্তু ভাবার মতো বিষয়। এবং আরও একটা ভাবার মতো বিষয়, কুণাল ঘোষ যেটা বলেছেন যে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার ওই কথাটা হয়েছিল, কিন্তু সেটা তিনি জানাননি কেন? কারণ তিনি চাইছিলেন যে এই গোটা বিষয়টা যখন মুখ্যমন্ত্রী বলেছেন তিনি নিজেই নিশ্চয়ই সবাইকে জানিয়ে দেবেন। অর্থাৎ মুখ্যমন্ত্রীকে এই সদর্থক পদক্ষেপটার কথা জনসমক্ষে তুলে ধরার সুযোগটা কুণাল ঘোষ দিতে চেয়েছিলেন, কৃতিত্ব নিতে চাননি। কি অদ্ভুত একটা শৃঙ্খলাপরায়ণ বিষয় না? ভেবে দেখুন। কিন্তু কুণাল ঘোষ অবশ্য শৃঙ্খলা বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দেন এবং তিনি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত বলেছেন তিনি তৃণমূলের একজন অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ সৈনিক। যদিও তখন তার সেনাপতি বলতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং একদম নেত্রী বলতেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তিনি অত্যন্ত দায়িত্বশীল এবং সুসংযত এবং সুশৃঙ্খল ভূমিকা পালন করলেন শুভেন্দু অধিকারীর জন্য। ভালো ব্যাপারটা। দেখুন এটা তো ঘটনা, এই সমস্ত দেখে কালীঘাট চিন্তায় পড়তে পারে। চিন্তার কি আর শেষ আছে? বরঞ্চ চিন্তার নতুন নতুন লেয়ার তৈরি হচ্ছে কালীঘাটে। আর এই সমস্ত দেখে আমার ধারণা বিধান ভবনের প্রদেশ কংগ্রেস কর্মীরা তারা এখন মুচকি আসছেন, মনে মনে বলছেন যে একদিন তোমরা এসেছিলে, আজকে মনে হচ্ছে ঘুটে পড়ে গোবর হাসে। একদিন তাদের দল ভেঙেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ভাঙছে। দেখ কেমন লাগে। শুধু দল নয়, মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রদেশ কংগ্রেসের আন্দোলনটাও জবরদখল করে নিয়েছিলেন। 1993 সালের 21শে জুলাই যে মহাকরণ অভিযান হয়েছিল সেটা তো করেছিল প্রদেশ যুব কংগ্রেস। হতে পারে যুব কংগ্রেস সভানেত্রী ছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু ছিল তো প্রদেশ কংগ্রেসের ডাকে। পুলিশ গুলি চালানোয় যে 14 জন মারা গেছিল তারা তো প্রদেশ কংগ্রেসের কর্মী ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গোটা আন্দোলনটা হাইজ্যাক করে ব্যক্তিগত করে নিয়েছিলেন।
প্রদেশ কংগ্রেসের ওই কর্মীদের মৃত্যুর পর দলবদল করিয়ে তৃণমূল কংগ্রেস করে নিয়েছিলেন। আর 21শে জুলাই এই পালনের ওই জায়গাটা ধর্মতলায় ওটাকে নিজের কুক্ষিগত করে নিয়েছিলেন। প্রদেশ কংগ্রেস তাদের দফতর বিধান ভবনে ওই শহীদ দিবসটা, শহীদ স্মরণটা করতো, নবনম করে করতে হয় তাই করা, কারণ আসলটাই যেন তুলে নিয়ে চলে গেছে কেউ। আর কেসি দাসের সামনে মহা সমারোহে সেই দিবসটা পালন করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা সময় সেখানে পাগলু ড্যান্স ট্যান্সও করেছেন দেব শহীদ স্মরণেতে। তো এবার সেই জায়গায় 21শে জুলাই পালন করা যাবে না, এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে, কারণ 2018 রাস্তা বন্ধ করে এই ধরনের অনুষ্ঠান করার ওপর হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি করেছিল। 2025-এর 21শে জুলাই সেই নিষেধ অমান্য করার অভিযোগে মমতা অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও হয়েছিল। তখন তারা ক্ষমতায় ছিলেন, করেছিলেন, কিন্তু এখন তো 3রা জুলাই এই মামলার শুনানি হবে। মামলাটা আদালতের বিচারাধীন বলেই কি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে ওখানে হওয়ার সম্ভাবনা আর নেই। এবং সত্যি কথা বলতে কি, যা যা তিনি করেছেন তা এই জন্মেই সব ফেরত আসছে। এটা দেখেই কি তিনি বুঝতে পেরেছেন যে একটা সময় বিজেপি কোনো সভা করতে গেলে ঠিক যেভাবে ধাক্কা খেত, প্রতি পদে যে তাদের আবেদনগুলো নাকচ হয়ে যেত, ওই আদালতের দ্বারস্থ হয়ে কোনো ক্রমে কোনো সময়ে তাদের সভা করতে হতো, সেই বিষয়গুলো এবার তাদের দিকেই ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এটা বুঝেছেন বলেই কি মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের বলেছেন যে 5 জন কর্মী হলে 5 জনই সই, যেখানে দেওয়া হবে তারা অনুমোদন চাইবেন, অনুমতি চাইবেন, যেখানে অনুমতি দেওয়া হবে সেখানেই তারা 21শে জুলাই পালন করবেন। এবার দেখুন, এটা একটা কৌশলও হতে পারে, ভিকটিম কার্ড খেলার একটা কৌশল আর কি। এটা রাজনীতিতে বহু পুরনো খেলা, বিশেষ করে এই খেলাটায় মমতা বন্দ্যোপাধ্যায় তো পোর খাওয়া খেলোয়াড়। এরকমভাবে তিনি বাংলার একজন অসহায় নারী, তাকে এইরকম চাপ সহ্য করতে হচ্ছে, এই জায়গাটায় কিন্তু তিনি তুলে ধরে সমর্থনের স্রোত বা বলা ভালো সহানুভূতির স্রোত নিজের দিকে ঘোরানোর একটা চেষ্টা করতে পারেন। কারণ অতীতে তার কিন্তু এই স্ট্র্যাটেজি কার্যকর হয়েছে। বলতে পারেন যে তিনি তো শুধু শহীদ স্মরণে করছিলেন, শহীদ দিবস করছিলেন, সেইটাও তার সেই শহীদ তর্পণটাকেও পণ্ড করে দিতে চাইছে বিজেপি সরকার। কিন্তু শহীদ তর্পণটা তো প্রদেশ কংগ্রেসেরও ছিল, কালীঘাটের অনেক জমি প্লটের মতো ওটাকেও তো জবরদখল করা হয়েছিল। প্রদেশ কংগ্রেস এবার যদি বলে ওটাকে আমরা ফিরিয়ে নেব, যদি বলে এটা এখন আমরাই দাবিদার, আমরা আমাদের জিনিস ফিরিয়ে নিচ্ছি, তখন কি বলবেন? এখন তো যা পরিস্থিতি, তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যে কটা লোক আসবে তার থেকে হয়তো প্রদেশ কংগ্রেসের ডাকে অনেক বেশি লোক আসবে। এবং এটা যদি প্রদেশ কংগ্রেস ফিরিয়ে নেয় তাদের শহীদ তর্পণটাকে, তাহলে সেটাকে জবরদখল বলা যাবে না, বরং তারা বলতে পারেন তারা জবরদখলকারী উচ্ছেদ করছেন। আর তার থেকেও বড় কথা, ভাগিদার কি কম পড়িয়াছে? ঋতব্রত তৃণমূল যেভাবে ওই সর্বভারতীয় তৃণমূলের বিধায়ক থেকে শুরু করে নাম, প্রতীক, কোষাগার পর্যন্ত দখল করতে উদ্যোগী হয়ে পড়েছে, তাতে শহীদ দিবসের মালিকানা ওটা তো যে কোনো সময় চেয়ে বসতে পারে। ঠিক যেভাবে একদিন প্রদেশ যুব কংগ্রেসের আন্দোলনটা তার বলে দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও ধর্মতলাতেই তৃণমূল কংগ্রেস আবেদন করছে। এবার যদি তারা অনুমতি না দেন, জটিলতা তৈরি করেন, বাধা দেন, তাহলে আমাদের নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবেন হবে। সমাবেশ হবেই এবং মমতা ব্যানার্জি যাবেন, এই দুটো নিশ্চিত। তো কেউ তো বারণ করেননি, করতেই পারেন, কিন্তু সরকারের নিয়ম মেনে করতে হবে। রাস্তা বন্ধ করে গা করে লাউড স্পিকার চালিয়ে মানুষকে বিরক্ত করে, সবাই তো আর আপনার দলের নয়। এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল বা সিপিএম বা কংগ্রেস কারুর মুখ বন্ধ করে আমরা রাজনীতি করতে আসিনি। 21শে জুলাই হবে, 21শে জুলাইকে সফল করবে এবং সফল করার পেছনে বিজেপি এবং আরএসএস এর মদত থাকবে। দেখবেন আপনারা খোঁজ খবর করে, এবং সফল করাবেই। একটা কথা বলুন, শহীদ তর্পণ হাইজ্যাক করা নিয়ে আদালতে মামলা করা যায় কি? সম্ভবত নয়। আর যদি যায়ও, প্রদেশ কংগ্রেস সে পথে তো হাঁটবে না, কারণ দরকারও নেই। কারণ
এটা করার একটাই মাত্র কারণ হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও চাপে ফেলার, কিন্তু মমতাপন্থীরা তো আরও ফ্যাসাদে এমনিই পড়তে চলেছে। কারণ বিজেপি সরকার তৃণমূল জমানার সব গোলমেলে কাণ্ড নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে চলেছে। নামে শ্বেতপত্র, আসলে বিষয়টা হচ্ছে আগের সরকারের কীর্তি কাহিনী, যেগুলো অনেকটাই কালিমালিপ্ত, কালো খতিয়ান। প্রতিটা দফতরের গোলমাল প্রকাশ্যে আনা হবে, এটা বিধানসভায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। কোনো দফতরের কাজ কেন অর্ধেক হয়ে থমকে আছে, কোনো দফতরের নিয়োগে কত দুর্নীতি হয়েছে, শ্বেতপত্রে সব লেখা থাকবে। এবার দেখুন কি অদ্ভুত এই শ্বেতপত্র ব্যাপারটা, এটাকে দেখে মনে হচ্ছে না, বললাম ইতিহাসে সব ঘুরে ঘুরে ফিরে ফিরে আসে, একটা স্পাইরাল, একটা মুভমেন্ট আছে, ঘুরে ঠিক চলে আসে। এই শ্বেতপত্র নামক অস্ত্রটা অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ব্যবহার করেছিলেন। 2009 সাল, আপনাদের মনে আছে, রেলমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে রেলের আয় ব্যয় নিয়ে শ্বেতপত্র প্রকাশ করেছিলেন। কেন? কারণ তার প্রমাণ করার দায় ছিল পূর্ববর্তী রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবের আমলে কত বেনিয়ম হয়েছিল এবং রেল কত ক্ষতি করেছিল, সেখান থেকে তিনি কতটা লাভ করিয়েছেন, এটাই তুলে ধরার দরকার ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় শ্বেতপত্রে লালুর দাবিকে, সেই সময় লালু যে দাবি করেছিলেন তিনি প্রচুর মুনাফা করেছিলেন, সেটাকে কটাক্ষ করা হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গে পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবার বলেছিলেন শ্বেতপত্র প্রকাশ করব, মানে বামেদের আমলে প্রবল গোলযোগ, প্রবল গড়মিল, প্রচুর দুর্নীতি, অনেক যা যা হয় আর কি, সব হয়েছে এবং সব এবার বার করবেন, পয়সার হিসেব নেবেন বলেছেন, বারবার বলেছেন। কিন্তু শ্বেতপত্র আর দিনের আলো দেখেনি। বলেছেন, আপনাদের মনে আছে, তার কাছে নাকি সব দপ্তরের গোলমালের ফাইল আছে, এইরকমভাবে ফাইল সাজানো আছে বলেছেন। ফাইল কোনোদিন সামনে আসেনি। চিরকুটে চাকরি হয়েছে, সব চিরকুটগুলো নাকি তার হাতে রয়েছে, একটা চিরকুটও প্রকাশ্যে আসেনি। কেন? কারণ ওগুলো নাকি সৌজন্যের খাতিরে তিনি সেগুলো প্রকাশ্যে আনেননি। এবার প্রশ্ন হচ্ছে, এই সৌজন্যের অধিকার তাকে কে দিয়েছিল? বাম জমানায় অনিয়মের অভিযোগ তুলেই তো তিনি মানুষকে বোঝাতে পেরেছিলেন যে এই সরকারের পতন দরকার, সরানো দরকার, তার উপর ভরসা করা দরকার। মানুষ তার কথায় বিশ্বাস করেছিল, তার উপর ভরসা করেছিল এবং মানুষ এই বিশ্বাসেই তাকে ক্ষমতায় এনেছিল যে তিনি ক্ষমতায় এসে যা কিছু অনিয়ম হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। অস্বীকার করা যায়? যদি বাম আমলে কোনো রকম ৯/৬ হয়েই থাকে, সেটা করদাতাদের অর্থ ৯/৬ হয়েছে। অর্থাৎ করদাতা, অর্থাৎ সাধারণ মানুষের 100% অধিকার আছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলা। সেই দাবিটাই তো তারা তুলেছিল ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আনিয়ে। তাহলে সেই ৯/৬কে মাফ করে দেওয়ার সৌজন্য তিনি কোন অধিকারে দেখালেন? তার তো কোনো অধিকারই ছিল না। মানুষের ক্ষতি যারা করেছিলেন বলে তার অভিযোগ, তাদের মাফ করাটা তো তার এখতিয়ার বহির্ভূত ব্যাপার, নাকি আসলে তার কাছে কোনো প্রমাণই ছিল না, ফাঁকা আওয়াজ? অথবা তার হয়তো মনে হয়েছিল ভবিষ্যতে যে সৌজন্যটা তিনি দেখাচ্ছেন সেটা হয়তো তার কাছে ফিরে আসবে, কিন্তু সেগুলো তো বালি বলে মনে হচ্ছে। বিজেপি সরকার যে তার প্রতি বিন্দুমাত্র সৌজন্য দেখাবে না, সেটা এতদিনে তার কাছে আমার ধারণা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। আমরা অনেক ডিপার্টমেন্টের এক এক করে শ্বেতপত্র বা হোয়াইট পেপার আনব, যে ধরনের দুর্নীতি হয়েছিল, যে ধরনের হয়েছিল সব ডিপার্টমেন্টে, কোনো ডিপার্টমেন্ট বাদ যাবে না। অর্থনীতিতে অর্থ ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট বলবে যে তাদের এই ধরনের কি ধরনের অব্যবস্থার কারণে আমাদের এত বড় একটা ঋণের বোঝা হলো। কোনো ডিপার্টমেন্ট বলবে যে তাদের কেন প্রজেক্টগুলো অর্ধ সম্পূর্ণ হয়ে পড়ে চলল। কোনো ডিপার্টমেন্ট বলবে যে তাদের রিক্রুটমেন্টের মধ্যে এত দুর্নীতি কেন হয়েছিল। আর সব ডিপার্টমেন্টই
কন্ট্রোলার আর অডিটর জেনারেলের যে রিপোর্টগুলো এসছে, যেগুলো আপনারা দেখতে পাননি এতদিন ধরে, আমরা কেউই দেখতে পাইনি, সেইগুলোকে আমরা পাবলিশ করে দেখাবো। স্বাগত জানাচ্ছি, কিন্তু সেখানে দেখতে হবে ওটা প্রকাশের পর যে ওটা তার ভিত্তি কতটা আছে। একটা গেলাসের অর্ধেক গেলাসে জল আছে, এবার অর্ধেক গেলাসে জল আছে না অর্ধেক গেলাস ফাঁকা, কিভাবে ওনারা দেখাবেন, কোন তথ্যের ভিত্তিতে দেখাবেন, সেগুলো আমরা অপেক্ষা করব। কিন্তু সেক্ষেত্রেও আবার দেখতে হবে যে বালিশচাটা তৃণমূলে যে প্রাক্তন মন্ত্রীরা চলে গেছেন তাদের দপ্তরগুলো, তাদের শ্বেতপত্রটাও যেন ঠিকঠাকভাবে থাকে। দেখুন, কুণাল ঘোষ এখন থেকেই শ্বেতপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। আবার তিনি বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে বলেছেন যে এখন ভালো সাজা তৃণমূল নেতাদের বিরুদ্ধে যদি কোনো কিছু পাওয়া যায় তাহলে যেন রেয়াত করা না হয়। ভালো সাজা যারা, তারাও তো একটা সময় ওই তৃণমূলেই ছিলেন, তাদের সম্পর্কেই তো শ্বেতপত্র প্রকাশের কথা বলেছে সরকার। মানে ঘুরিয়ে সেটাকেই কি তিনি সমর্থন করলেন না? ভাবার মতো বিষয়। কিন্তু তারাতলা বিপর্যয় নিয়ে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের গ্রেফতারি তো কুণাল ঘোষই দাবি করেছেন। তার মানে কুণাল ঘোষও মেনে নিচ্ছেন ঘুরপথে, সোজা পথে নয়, ঘুরপথে, যে ওই তৃণমূল জমানায় অনেক গোলমাল হয়েছে। যে শ্বেতপত্রের আইনি গ্রহণযোগ্যতা নিয়ে তিনি একদিকে প্রশ্ন তুলছেন, সেই শ্বেতপত্রকেই তিনি আসলে নিজের বক্তব্যে ঘুরিয়ে সবুজ পতাকা দেখিয়ে দিচ্ছেন। এই স্ট্র্যাটেজিটাই তো এখন সব থেকে চলছে। দেখাচ্ছে এক, দেখাচ্ছে ডান দিক, যাচ্ছে বাঁ দিক, প্রতিপদে বিভ্রান্তি। মানে সচরাচর রাজনৈতিক নেতারা তারা আমাদের সাধারণ মানুষকে বিভ্রান্তিতে রাখেন, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে রাজনৈতিক নেতারা রাজনৈতিক নেতাদেরই বিভ্রান্তিতে রেখে দিয়েছে। বিশেষ করে চরম বিভ্রান্তিতে রয়েছেন এখন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এবার ভাবুন, এই শ্বেতপত্র যদি বিধানসভায় যেদিন প্রকাশ হবে, বিধানসভার রেকর্ডে ঠাঁই পাবে, এবং বিধানসভার যা বিন্যাস, তাতে এই শ্বেতপত্র যে খুব বেশি বিরোধিতার মুখে পড়বে না, এটা সবাই জানে। 294 জনের মধ্যে যদি 10 জন বিধায়কও মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে গলা ফাটান, তাহলেই তো সেটা বিরাট ব্যাপার। সন্দেহ আছে, হবে না। এবার বাম, কংগ্রেস, অন্যরা তো একদমই করবেন না। তার মানে কার্যত বিনা বাধাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নানা অনিয়ম বিধানসভার রেকর্ডে লেখা হয়ে যাবে। মানে এটা দেখুন, এখন বলতেই পারেন এটার আর কী দরকার আছে, মানুষজন তো ইতিমধ্যেই সেই শ্বেতপত্রের ছাড়পত্র বা স্ট্যাম্প মেরে দিয়েছেন। ঠিকই, ভোটের মাধ্যমে তারা ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ওপর ওই স্ট্যাম্পটা মেরেছেন, শ্বেতপত্রকে ছাড়পত্র দিয়েছেন, আর সাধারণ তৃণমূল নেতা কর্মীদের যেখানে পেয়েছেন তাদের ডিম ছুঁড়ে মেরেছেন। নতুন নামকরণই হয়ে গেছে ডিম থেরাপি। এবার এটা বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে। দেখুন, একটা কথা বুঝে নেওয়া পরিষ্কার, একটা চরম মানুষজনের মধ্যে ক্ষোভ, একটা বিতৃষ্ণা তৈরি হয়েছিল, একটা আবেগের বাড়াবাড়ি জায়গায় চলে গেছিল, সেটার মধ্যে সমস্ত কিছু যোগ হয়েছে আর কি, প্রতিষ্ঠান বিরোধিতা। সেটা হঠাৎ করে ছাড় পেয়ে গেলে ফেটে বেরোবে, প্রথমে একটা চরম ওই হরপাবানের মতো নেমে আসবে, এটা স্বাভাবিক। কিন্তু সেইটা যদি ধারাবাহিকভাবে চলতে থাকে তাহলে কিন্তু সেটা পরবর্তী ক্ষেত্রে একটা অরাজকতার জায়গা নিয়ে যেতে পারে। সেটাই তো হচ্ছিল, বাড়াবাড়ির পর্যায়ে পরপর চলছে। অভিযুক্তকে বাঁচাতে গিয়ে পুলিশের ইউনিফর্ম ডিমে মাখামাখি হয়ে নোংরা হচ্ছে। এবার পুলিশের ইউনিফর্ম এইভাবে যদি এই ডিম মাখামাখি হয়, সেটা আইন শৃঙ্খলার ভালো বিজ্ঞাপন তো হবে না। ডিম ছড়া মানে এইভাবে গণতন্ত্রের স্তম্ভে ডিম মারা। তো এবার মুখ্যমন্ত্রী আগেই তাই জন্য সাধারণ মানুষকে আইন হাতে তুলে নিতে নিষেধ করেছেন, এবার পুলিশ বাধা দিতে শুরু করেছে। ডানকুনি থানার আইসি শান্তনু সরকারের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ডিমের আক্রমণ থেকে বাঁচানোর চেষ্টা করছিলেন, এবং প্রতিবাদের নামে হুজ্জুতি কোনো রকম বরদাস্ত করা হবে না বলে আইসি জানিয়ে দিয়েছেন। আরও একটা জিনিস নিয়ে প্রশ্ন উঠছিল, যেটার মধ্যেও হয়তো ভবিষ্যতের জন্য একটা অরাজক পরিস্থিতির ইঙ্গিত থাকতে পারত, যে এটা ঠিক আইনসঙ্গত নয়। অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছিল, সেটা নিয়ে হাইকোর্ট বলে দিয়েছে এটা চলবে না। এতে মানে কোনো যিনি গ্রেফতার হচ্ছেন সেই ব্যক্তিরও যাতে মানবাধিকার লঙ্ঘিত না হয় সেদিকে নজর দিতে হবে। এবার এগুলো সব কিছুই কিন্তু আসলে সমাজটাকে একটা ঠিক রাস্তায় রাখার জন্য দরকার।
কারণ এইগুলো সব কটাই কোথাও গিয়ে মনের মধ্যে একটা স্বেচ্ছাচারিতার জন্ম দিতে পারে, এবং সেই জন্মটা যদি হয় তাহলে কি হতে পারে জানেন? সেটা আজকে জয়নগরে আমরা দেখেছি, শিউরে উঠেছি। জয়নগরে একটা 11 বছরের বাচ্চা ছেলে, কিছুই অপরাধ নয়, তাকে শাস্তি দিয়েছে তার প্রতিবেশীরা। কিভাবে? পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে নৃশংস অত্যাচার চালিয়েছে, চুল টুল ধরে প্রবল মারধর করেছে 2 প্রতিবেশী। এবার অভিযুক্ত প্রতিবেশী তপন হালদার এখন পলাতক, তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে, যাতে ভবিষ্যতে এই রকম স্বেচ্ছাচারী আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা কারুর মধ্যে না দেখা দেয়। এই ডিম ছোড়া বন্ধ হওয়া বা কোমরে দড়ি বেঁধে ঘোরানো বন্ধ হওয়াটাও হয়তো সেই জন্যেই দরকার।